ম্যাডাম, স্যানিটাইজ না করে পেশেন্টের গায়ে হাত দেবেন না, ইনফেকশন হয়ে যেতে পারে। ওকে। ইন্দ্র ঠিকই বলেছে সোহাগ, ঠিক বলেছি। আমি তোমাকে ছোট করতে গিয়ে নিজেই নিজেকে ছোট করে ফেলেছি। আমি মা হয়ে কেন বুঝতে পারলাম না? তোমার ছোট, তোমার জন্যই আমার ছেলেটা বেঁচে যাবে, কেন বুঝতে পারলাম না? সোহাগ, I'm sorry সোহাগ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ম্যাডাম, পেশেন্টের স্যালাইন শেষ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। Okay. এতক্ষণ আমি তাহলে কার সঙ্গে কথা বলছিলাম? সবটাই কি তাহলে আমার ভাবনা? ছি ছি ছি, ভাগ্যিস এটা আমার একটা বিশ্রী ভাবনা ছিল। একটা কেউ কাজের মেয়েকে কৃতজ্ঞতা জানানো মানে তো হার স্বীকার করি। সোহাগের কাছে হার মেনে নেওয়ার চাইতে আমার মরে যাওয়ার ঢের ভালো। খেয়ে নিন, এই নিন, খেয়ে নিন। আমায় দিন। Home is shelter from storms, all sort of storms. বোঝা গেল? স্যার, আপনার মতো অত শিক্ষিত না হলেও আমি স্কুল গণিতটা কিন্তু পাশ করেছি। আপনার কথা পুরোটা না হলেও একটু বুঝেছি। কি বোঝা গেল শুনি? আপনি ইংরেজিতে বললেন ঘর হলো ঝড় থেকে বাঁচার আশ্রয়। গ্রেট। আমার কাছে কিন্তু ঘর সেই জায়গাটাই যেখানে ভালোবাসা থাকে, নিজের মানুষগুলো কাছে থাকে, যেখান থেকে হাসি কখনো মোছে না। ওয়ান্ডারফুল। এই জন্যই আমি তোমায় বলি, কি যেন বলি, হ্যাঁ, কথা শিল্পী। অনেক কথা হয়ে গেছে স্যার, আপনার শরীরটা ভালো নেই, আপনি বসুন এখানে, আমি নিচ থেকে এক্ষুনি আসছি, বসুন। Hi friends, how are you? তোমাদের ছাড়া জীবনটা মিজারেবল হয়ে গেছিল। কতদিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। For me, where there is no wine, there is no love. আমার ঘরে তোমরাই তো হচ্ছে আমার আসল আনন্দ। এটা কি করছেন? কিছু করছি না, বন্ধুকে কোম্পানি দিচ্ছি, তবে এখন করব, ড্রিঙ্ক করব। ডাক্তার তো আপনাকে খেতে বারণ করেছেন এসব।
ডাক্তার ওই রকম সৎ উপদেশ দেয়, ডাক্তারের কথা শুনেছো কি মরেছো? আপনি তো ভারী অকৃতজ্ঞ যে এই ডাক্তার আপনাকে এত কষ্ট করে সুস্থ করলেন, তার ব্যাপারে আপনি নিন্দে করছেন। না না, নিন্দে করছি না, আমি বলছি যে ডাক্তার ভালো কথা বলে, কিন্তু আমার আবার ভালো জিনিস সহ্য হয় না। ভালো হওয়ার চেষ্টা করেছেন কখনো? আজকে কিন্তু এই ছাইপাশ খেয়ে খেয়ে আপনার শরীরের এই অবস্থা হয়েছে। দয়া করে আর নিজের শত্রুকে বন্ধু বলে কাছে টেনে নেবেন না। ডোন্ট ক্রস ইউর লিমিট সোহাগ। ঘরের ভিতরে তুমি কিন্তু আমার বউ নও, আমাদের একে অপরের কোনো সম্পর্ক নেই, ওকে? আর বাইরের কারো ইন্টারফিয়ারেন্স আমি টলারেট করব না। সূর্য, হ্যাঁ বাবা। এই তো এই তুই বাড়িতে ঢুকে এই সবগুলো নিয়ে বসে পড়েছিস? আরে এখন এগুলো তো সহ্য হবে না। বাবা, তুমি আর সোহাগ কি একসঙ্গে স্ক্রিপ্ট লিখছিলে? এতক্ষণ সোহাগও আমার ড্রিঙ্ক করা নিয়ে ঘ্যান ঘ্যান করছিল। থেকে এখন এইসব কথা ছাড়, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, দে এটা। চল বস। বলছি শোন, ওই সোহাগের শাখা পড়ানোর অনুষ্ঠানটা এবার করে ফেলতে হবে। শাখা পড়ানোর অনুষ্ঠান? হোয়াট ইজ দ্যাট? সোহাগের শাখাটা তো ভেঙে গিয়েছিল, তো গুরুদেবের নির্দেশ অনুযায়ী একটা অনুষ্ঠান করে তোকে সোহাগকে শাখাটা আবার পড়িয়ে দিতে হবে। সরি বাবা, এসব শাখা পড়ানোর মধ্যে আমি নেই। তোমার তুমি করিস না সূর্য, এটা তোকে করতেই হবে। তুই এটা না করলে তোর অকল্যাণ হবে। অলরেডি একটা বিপদ কাটিয়ে উঠেছিস। কি হলো, হাসিস কেন? আমি কি হাসির কথা বললাম? বাবা, তুমি তো হাসির কথাই বলছো। আচ্ছা বাবা, এখনো কি তুমি মানদাতার যুগে আছো? হ্যাঁ, বউয়ের শাখা ভেঙে গেলে স্বামীরা যদি মরে যেত, অন দ্য কন্ট্রারি বউয়ের শাখা যদি না ভাঙে তাহলে স্বামীরা কি অমর হয়ে যায়? ঠিক আছে, মানছি তোর বাবা মানধাতার যুগে আছে, কিন্তু তাই বলে কি তার সংস্কার, বিশ্বাস এগুলোর কোনো দাম নেই? আমার এই সংস্কার যদি সবসময় তোকে হারানোর ভয় দেখায়, তুই কি পারিস না সেই ভয়টা থেকে আমাকে মুক্তি দিতে? ওকে বাবা, তুমি যেটা চাইছো সেটাই হবে। সোহাগকে আমি শাখা পড়িয়ে দেবো। এবার খুশি তো? খুব খুশি। কিন্তু বাবা, তোমার খুশি হলেই তো হলো না। হোয়াট অ্যাবাউট মম? আমার মাতৃদেবী রাজি হবেন? তোর মাতৃদেবী রাজি হয়ে গেছে। হোয়াট? মম রাজি হয়ে গেছে? আরে বাবা, হয়েছে। মম তো তোর মা, তোর যাতে মঙ্গল হয় তাতে ও রাজি না হয় পারে? প্লিজ বাবা, গিভ মি আ ব্রেক। আমার মঙ্গল নিয়ে মমের কোনোদিন মাথা ব্যথা ছিল না, আজও আছে, সেটা আমি বিশ্বাস করি না। তবে তুমি যেটা চাইছো সেটা হয়ে যাবে। থ্যাংক ইউ। এখন শুধু গোপালদের জানানোটা বাকি। শাখা পড়ানোর অনুষ্ঠানের দিন ওদের আসতেই হবে। না কর্তাবাবু, আমার বাড়ির লোকজনদের ডাকার কোনো প্রয়োজন নেই। কেন? আপনি তো জানেন কর্তাবাবু, আপনি নিজের চোখে দেখেছেন গিনিমা আমার বাড়ির লোকজনদের যেভাবে অপমান করে। আপনি পারবেন ওদের অসম্মানের হাত থেকে বাঁচাতে? সেই কারণেই বলছি কর্তাবাবু, ওদের টাকার কোনো প্রয়োজন নেই। আর যদি বলি তোর বাপের বাড়ির লোকেদের সম্মান রক্ষা করার দায়িত্ব শুধু আমার নয়, তোর। সোহাগ, তুই এই বাড়ির পুত্রবধূ। তোর বাপের বাড়ির লোকেরা এই বাড়ির কুটুম। তোর শ্বশুর বাড়িতে কুটুমদের যেন কোনো অমর্যাদা না হয়, সেই মর্যাদা রক্ষা করার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু তোর। তুই কোনোভাবেই সেই কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিতে পারিস না সোহাগ।
এত ভাবিস না সোহাগ, আমি আছি তো। ফোনটা নিচে ফেলে এসেছি, গোপালকে ফোন করতে হবে। যাই। এবার সূর্য মল্লিক বোঝো মজা, কিছু না বুঝে সোহাগকে সিঁদুর পরিয়ে দিলে। এখন চাপে পড়ে শাখা পড়াতে হবে, এরপর আরো কত চাপ আসবে কে জানে। চাপ এলে তো ইগনোর করা যাবে না, চাপ নিতেই হবে। আপনার যদি এই চাপটা না নিতে ইচ্ছে করে তাহলে তো সেটা কর্তাবাবুকেই বলে দিতে পারতেন। সোহাগ, আমি কোন চাপ নিতে পারবো কোন চাপ নিতে পারবো না সেটা কমপ্লিটলি আমার ব্যাপার। এর মধ্যে আমি বাইরের কারোর সাজেশন পরামর্শ নিই না। আমায় ক্ষমা করে দেবেন স্যার, আমি যে বাইরের লোক, এ বাড়ির কাজের লোক, সেটা মাঝে মাঝে বোধহয় ভুলে যাই। সোহাগ, সোহাগ, আমি সে কথা কখন বললাম, শোনো। স্ট্রেঞ্জ, কে বলেছে তুমি কাজের লোক? কিন্তু কথাটা তুমি ভুল বলোনি সোহাগ, ঠিকই বলেছো তুমি। সত্যি তুমি অনেক কাজ করতে পারো যেটা কেউ করতে পারে না। ছোট কর্তাবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে শুনে খুব স্বস্তি লাগছে কর্তাবাবু। কটা দিন যে আমাদের কি দুশ্চিন্তার মধ্যে কেটেছে আপনাকে কি বলবো। হ্যাঁ, একটা ঝড় বয়ে গেল গোপাল। হ্যাঁ, যা বলছিলাম, তোমাদের সবাইকে মানে কিন্তু সবাইকেই আমাদের বাড়িতে আসতে হবে। দরকার হলে আমি নিমন্ত্রণ করব আলাদা করে তোমাদের, ঠিক আছে? আমি ফোন করে দেবো তোমাদের। কিন্তু কেন কর্তাবাবু? মানে ওই সোহাগের শাখা পড়ার অনুষ্ঠানে আমরা গেলে তো আবার। কেন এরকম কিন্তু কিন্তু করছো কেন গোপাল? শাখা পড়ার অনুষ্ঠানে এলে কি ও, আমি তোমাদের সংকোচের কারণটা বুঝতে পারছি। তোমরা ভাবছো তো যে এখানে এলে অশান্তি হবে। আমি তোমাদের বলছি অশান্তি হবে না। আচ্ছা, সোহাগের শাখা পড়ার অনুষ্ঠান, সেখানে তার বাপের বাড়ির মানুষজন থাকবে না, সেটা কি করে হয় গোপাল? আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমাদের নিমন্ত্রণ করলাম। ঠিক আছে, রাখছি। গলবস্ত্র হয়ে ভিখিরিগুলোকে নেমন্তন্ন করা হয়ে গেল তোমার? তুমি যাদের ভিখিরি বলছো তারা ভিখিরি নয়, তারা খেটে খাওয়া মানুষ। তারা খাটে, তার বিনিময়ে আমরা ওদের মূল্য দিই। আমরা কোনো দয়া দাক্ষিণ্য করি না ওদের। হ্যাঁ তা ঠিক, তবে আমাদের। হ্যাঁ আমি জানি, তুমি বলবে তো যে ওদের ক্লাস আমাদের ক্লাস এক নয়, আমাদের স্টেটাস ওদের থেকে আলাদা, এইসব বলবে তো। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখি, মনে রাখি, সোহাগের শাখা পড়ার অনুষ্ঠানে ওর বাপের বাড়ির মানুষজনের উপস্থিতিটা নিয়মের মধ্যেই পড়ে। তুমি কি বলছো সেই নিয়ম আমরা মানবো না? মনে রাখি একটা কথা ভালো করে বুঝে দেখো, এরপর সূর্যর জীবনে আবার নতুন কোনো বিপদ নেমে আসবে না। ঈশ্বর আমাদের একবার সুযোগ দিয়েছেন, কিন্তু যদি বারবার সুযোগ না দেন তখন কি হবে? বলছো কি তুমি? মিনু, মিনু, সারা দিন শুধু মিনু মিনু মিনু। এই বাড়িতে যেন ফরমাস কাটার জন্য একটা মিনুই আছে, আর একজন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিনু, আসছি আসছি। এ বাবা, মিনু দিদি দুধটা বসিয়ে দিয়ে চলে। তো মিনু দিদির ফোন। মিনু দিদির মা আবার অসুস্থ হলো না তো? কি হলো মিনু? এতক্ষণ কোথায় ছিলে? তুমি তো দেখছি ডিনা ম্যাডামকে ফোন করার কথাই এখন ভুলে গেছো। ছাড়ো, ওদিকে কি খবর গো? মানে সূর্য তো হসপিটাল থেকে ফিরে গেছে, আর ওই কাজের মেয়েটা নিশ্চয়ই সূর্যকে সেবা করার ছুতে ওর পেছন পেছন ঘুরঘুর করছে, তাই তো? হ্যাঁ ম্যাডাম, কাজের মেয়েটা শুধু সূর্য স্যারকে সেবাই করছে না, বরং ওই কাজের মেয়েটাকে শাখা পড়ানোর জন্য বাড়িতে অনুষ্ঠান হবে বড় করে। তোমার গলাটা অন্যরকম কেন শোনাচ্ছে বলো তো মিনু? কারণ আমি মিনু নই। তাহলে তুমি কে? সোহাগ। কি?
সোহাগ, আমি তো হ্যাঁ, আপনি মিনু দিদিকেই ফোন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা আমি তুলে ফেলেছি। আপনার চিন্তা নেই, আপনাকে যেই খবরগুলো দিলাম সেগুলো একদম সত্যি। আর এই খবরের বাইরে আপাতত মিনুদির কাছে অন্য কোনো খবর আছে বলে আমার মনে হয় না। এই নাও, তোমার একটা বড় কাজ করে দিলাম মিনুদি। আচ্ছা, তুমি এই যে এই বাড়ির খবরাখবর ডিনা ম্যাডামকে দাও, এই কারণে নিশ্চয়ই ডিনা ম্যাডাম তোমায় টাকা পয়সা দেয়, তাই না? এই আমি কান মুলছি, নাক মুলছি। বৌদি বৌদি, আমি আর খবর চালাচালি করব না, আমি তোমার পায়ে পড়ছি, তুমি কথাটা কাউকে বলো না, আমার চাকরিটা চলে যাবে গো। তুমি দিনের পর দিন যে বিশ্বাস ভাঙার কাজটা করে চলেছো, তার জন্য তোমার চাকরিটা চলে যাওয়াই উচিত। না সোহাগ, আমি তোমার কি করছো, কেন করছো? করো না এগুলো। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু মা কালী দিব্যি বলছে আমি আর এ কাজ করব না। তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। আমার চাকরিটা চলে গেলে আমার সংসারের লোকগুলো না খেতে পেয়ে মরবে গো। তুমি বলছো আমি কাউকে বলবো না, কিন্তু তোমার ওপর আমার কড়া নজর থাকবে মিনুদি। যদি টাকার প্রয়োজন পড়ে, কর্তাবাবু খুব ভালো মানুষ, কর্তাবাবুর কাছে গিয়ে সবটা বলে টাকা কর্তাবাবুর থেকে চেয়ে নাও। এই চর বৃত্তিটা আর করো না। চরবৃত্তি করবো, বেশ করবো, চরবৃত্তি করবো। এই মিনু টাকার জন্য সব করতে পারে, আর করবেও। তুমি আমার উপর যতই নজর রাখো, এত অল্পতে ভয় পাওয়ার মাল আমি নই। ডিনা, তুই যে এত বড় একটা স্টুপিডের মতো কাজ করবি আমি ওটা ভাবতেও পারিনি। মম প্লিজ একটু চুপ করো তো, আর কাটা গায়ে নুনের ছিটে দিও না। আমি কি করে জানবো বলো তো যে মিনু সোহাগের হাতের নাগালে নিজের ফোনটা রেখে আসবে? আমি বুঝতে পারছি ডিনা, কিন্তু তুই একবার ভাব, হসপিটালে গিয়ে তুই ময়ূরাক্ষের সামনে, ইনফ্যাক্ট ফুল ফ্যামিলির সামনে যে ড্রামাটা করেছিলিস, সোহাগের পায়ে ধরে যেই ড্রামাটা করেছিলিস, সেটা পুরো ইউজলেস হয়ে গেল ডিনা। আর ওই মিনুকে তুই স্পাই হিসেবে অ্যাপয়েন্ট করে ওই বাড়িতে পাঠিয়েছিস, সেটা সোহাগ জেনে গেছে। আরে জেনে গেছে তো জেনে গেছে, তাতে আমার যায় আসে না মম। যায় আসে না বললে চলবে না ডিনা, চলবে না। তুই একবার ভাব, এত ভালো একটা খবর, সোহাগ কি ওটা কাজে লাগাবে না? হ্যাঁ, আমার তো মনে হয় এতক্ষণে ওই সোহাগ ময়ূরাক্ষীকে সবকিছু বলে দিয়েছে, সবকিছু জানিয়ে দিয়েছে। আর হসপিটালে তোর ওই ড্রামা করে যে নিজের একটা ইমেজ বিল্ড আপ করেছিস, সেটা পুরো ম্যাসাকার হয়ে গেছে ডিনা। মম ডোন্ট ওয়ারি, নিজের ইমেজ ক্লিন করার জন্য আমি অলরেডি একটা প্ল্যান বি ভেবে রেখেছি। আর ওই পেটি সোহাগের পক্ষে এই ডিনা সেনকে হারানো সম্ভব নয়। ময়ূরাক্ষী, গুরুদেব বলেছেন যে যেহেতু সূর্য আর সোহাগের বিয়েটা সমস্ত আচার নিয়ম মেনে হয়নি, শুধু সিঁদুর পরানো হয়েছিল, তাই যেদিন শাখা পরানোর অনুষ্ঠান হবে সেদিনই সোহাগের সঙ্গে সূর্যর বিয়েটা সমস্ত নিয়ম আচার মেনেই হবে। এই তোমার গুরুদেব কি ভেবেছে কি বলতো? একবার উনি বলছেন বংশের সমস্ত নিয়ম মেনে শাখা পড়তে হবে, তার পরক্ষণেই আবার উনি বলছেন সমস্ত নিয়ম রীতি মেনে বিয়ে দিতে হবে। ওনার উদ্দেশ্যটা কি? এক্স্যাক্টলি। বাবা, ভাইয়ার আর কতবার বিয়ে হবে? গুরুদেব তো পুরো অ্যাবসার্ড একটা কথা বলছেন। গুরুদেব অ্যাবসার্ড কিচ্ছু বলেননি। গুরুদেব যেটা বলেছেন ঠিকই বলেছেন। সোহাগের সঙ্গে সূর্যর বিয়েটায় কেবলমাত্র সিঁদুর দান হয়েছিল, কোনো রকম কোনো নিয়ম আচার মানা হয়নি। যা হয়েছিল ডিনার সঙ্গে হয়েছিল, সপ্তপদী, মালা বদল, শুভদৃষ্টি কিচ্ছু হয়নি। গুরুদেব এটাই বলেছেন যে সোহাগের সঙ্গে সূর্যর বিয়েটা এই সমস্ত আচার মেনে আবার করতে হবে। শোনো, তোমার মতন একজন চেলা পেয়েছেন বলে না তোমার গুরুদেবের একেবারে পোয়া বারো। তোমাকে উঠতে বলছি উঠছো, বসতে বলছি বসছো। এই সমস্ত আচার আচরণ মেনে কি হবে? কতগুলো টাকা শ্রাদ্ধ হবে, আর কিচ্ছু হবে না, কোনো কাজের কাজ হবে না। উল্টে 5টা লোক এসে একটা মশলাদার ক্রিটিসিজম পাবার সুযোগ পায়। শোনো,
আমি কিন্তু এর মধ্যে নেই বলে দিচ্ছি। ময়ূরা, কি তুমি থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ তোমার প্রবলেম। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। গায়ে হলুদ থেকে সিঁদুর দান পর্যন্ত সমস্ত স্ত্রী আচার মেনে আমি সূর্য আর সোহাগের বিয়ে দেব। কারোর কোনো ওজোর আপত্তি আমি শুনবো না, দ্যাটস অল। বাবা, এত আদামেন? হ্যাঁ, আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না, কারণ সূর্যর জীবনে আবার নতুন করে কোনো বিপদ ঘনিয়ে আসুক সেটা আমি চাই না। দেখো ময়ূরা, কি আমি তোমার সমস্ত জেদ, সেটা ন্যায় হোক অন্যায় হোক, এতদিন মেনে এসেছি, তাকে সাপোর্ট করে গেছি। কিন্তু তোমার এই জেদটা, এই যে তুমি জেদ ধরে বসে আছো না যে সূর্য আর সোহাগের বিয়ে তুমি কিছুতেই হতে দেবে না, এই জেদটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, এটা তোমাকে আমি বলে দিলাম। তাহলে কিন্তু তোমার এই জেদটা রাখা আমার পক্ষে সম্ভব হবে না। বাহ, তুমি এসে গেছো? তোমার কথাই হচ্ছিল। বাবা, কি অসাধারণ বুদ্ধি তোমার! কি চাল চেলেছো, হ্যাঁ? আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। রেজিস্ট্রি ম্যারেজ করে ভেবেছিলে এই বাড়িতে তোমার ভিতটা একেবারে পাকা করে নেবে, সেটা তো হলো না। এখন তাই ইন্দ্রকে হাত করে ভেবেছো ঘটা করে সোশ্যাল ম্যারেজটা সারবে, যাতে তোমার এই বাড়িতে জায়গাটা একেবারে পাকা হয়ে যায়। কিন্তু আমি তোমাকে বলছি, তোমার ভিতটা যেমন নড়বড়ে ছিল সেরকমই নড়বড়ে থাকবে, কোনোদিনও সেটা পাকা হবে না, বুঝেছো?